সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে এবং আমার না শুধু অনেকেরই, সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন কি হবে? এটা নিয়ে নানান আলোচনা আছে। কেউ এনসিপি, জামাতে ইসলাম বলছে যে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া তারা মানবে না। ইসলামী যে দলগুলো আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারাও একসাথে সুর মিলাচ্ছে। এনসিপি বলতেছে যে জুলাই সনদে তারা স্বাক্ষর করবে না। জুলাই সনদের মধ্যে কি সমস্যা রয়ে গেছে। বিএনপি নির্বাচনের ব্যাপারে আগ্রহী, নির্বাচনে অংশ নিতে চায়। এই যে দলগুলোর মধ্যে যেই দ্বিধা, দ্বন্দ্ব, সংশয় এবং রাজনৈতিক যারা বিশ্লেষক আছেন তারা এই বিষয়টিকে সামনে নিয়ে আসছেন, কিন্তু এখানে আরো কিছু বিষয় গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে সরকারটা কয়েকটা প্রশ্ন এখানে আছে, আমি দর্শক একে একে করি। সেটা হচ্ছে এই যে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হলো এবং তারা রাষ্ট্র পরিচালনা করছে, এটা কি সংবিধানের কোন ধারা অনুযায়ী হয়েছে বিষয়টা? আচ্ছা, এটা গেল একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা চলে গেলেন, উনি পদত্যাগ করেছেন কি করেন নাই, এটা নিয়ে বিভিন্ন রকমের দ্বন্দ্ব আছে, বিভিন্ন রকমের সংশয় আছে। আর শেখ হাসিনা কোথাও সাইন করে পদত্যাগ করেছেন বলে জানা যায় না, উনি চলে গেছেন। উনি চলে যাওয়ার পরে তখন ডক্টর ইউনূস ছিলেন হচ্ছে ফ্রান্সে, অলিম্পিকের অনুষ্ঠানে ছিলেন। ওইখান থেকে ফিরে 8ই আগস্ট উনি দায়িত্ব নিয়েছেন। তাহলে এই যে 5ই আগস্ট থেকে 8ই আগস্টে কারা ক্ষমতায় ছিল? এটা কিন্তু জরুরি প্রশ্ন কেন? কারণ একটা দেশ তো চলে সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী। তাহলে তো এটা বলতে হবে, এবং এটা বলাটা কেন জরুরি এই আলোচনায় আমি আসছি। সেটা হচ্ছে দর্শক, আমাদের দেশের সংবিধানে আজ পর্যন্ত 17 বার সংশোধনী আনা। এই 17 বার সংশোধনীর মধ্যে যেটা হচ্ছে যে পঞ্চম সংশোধনীটা নিয়ে আমরা কথা বলি শুরুতে। পঞ্চম সংশোধনীটা আনা হয়েছিল আপনার জিয়ার সময়ে সেটা করা হয়েছিল। সেটা ছিল হচ্ছে পঞ্চম সংশোধনীতে ছিল যে 1975 সালের 15ই আগস্টের পর থেকে 1979 সালের 5ই এপ্রিল পর্যন্ত সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা প্রদান করা হয়। পরবর্তীতে অবশ্য এই বৈধতাকে 2010 সালের ফেব্রুয়ারিতে এটা অবৈধ ঘোষণা করা হয়। এটা হলো পঞ্চম সংশোধনী। এটা কিন্তু বর্তমান পরিস্থিতির সাথে কিছুটা মিল আছে বলেই এই সংশোধনীর কথাটা আমি উল্লেখ করলাম। আরেকটা সংশোধনী আনা হয়েছিল এরশাদের সময়ে, সেটা হচ্ছে যে 1982 সালের 24শে মার্চ থেকে 1986 সালের 11ই নভেম্বর পর্যন্ত যে সামরিক শাসনটা ছিল সেটাকে বৈধতা দিয়ে এটা করা হয়েছিল, এই সংশোধনীটা আনা হয়েছিল। তো এই বিষয়টার সাথে সবচেয়ে আরেকটু বেশি মিল থাকে যে বিষয়টা, সেটা হলো একাদশ সংশোধনী। যখন এরশাদের পতন হয়, এরশাদের পতন হওয়ার পরে কি হয়েছিল দর্শক আমরা জানি। সেটা হচ্ছে যে একাদশ সংশোধনীর বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 1991 সালের 6ই আগস্ট এই সংশোধনী পাশ করা হয় এবং সেখানে শাহাবুদ্দিন আহমেদ উপরাষ্ট্রপতি হিসাবে ওনাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উনি অস্থায়ী রাষ্ট্রপতি হয়েছিলেন, এই যে বিষয়গুলি সেগুলিকে উনি যেমন আবার অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে যে নির্বাচনের দায়িত্ব পালন করার পরে উনি যে আবার বিচারপতি পদে ফিরে গিয়েছিলেন, সেই বিধানটাকে পাশ করা হয় 1991 সালের 6ই আগস্টে। এই সংশোধনীটা পাশ করা হয়। আবার ত্রয়োদশ সংশোধনী ছিল 27শে মার্চ 1996 সালে, যেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে। পরবর্তীতে অবশ্য 2011 সালে উচ্চ আদালতের আদেশে এই সংশোধনীটি বাতিল করা হয়। তো একটা বিষয় হচ্ছে যে এগুলি মানে কেন এই জিনিসটা বলা হচ্ছে, কারণ এই যে 2024 সালের 5ই আগস্টে একটা সরকারের পরিবর্তন ঘটে গেল, এই যে পরিবর্তনটা যারা ঘটাইলো এটা কি সংবিধান অনুযায়ী হয়েছে? আসলে তো সংবিধান অনুযায়ী হয় নাই। এটা যে যতটুকু আমরা জানি সেটা হলো যে বিচার বিভাগের একটা অনুমতি নেওয়া হয়েছে, তাদের একটা তাদেরকে কনসার্ন করে বিষয়টা করা হয়েছে, কিন্তু এটা তো সংবিধান সম্মত নয়। এখন ঘটনাটা হচ্ছে কোন জায়গাটায় সেটা বলি। জুলাই সনদের মধ্যে কিন্তু এই যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত সরকারের দায়িত্বে কে ছিলেন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান তো ছিলেন চুপ্পু, শাহাবুদ্দিন চুপ্পুকে এখনো সরানো হয় নাই, উনি রাষ্ট্রপ্রধান। কিন্তু সরকারটা কে ছিল, সরকার প্রধান কে ছিল এটা কিন্তু বলা হচ্ছে না। 8ই আগস্ট থেকে অন্তর্বর্তী সরকার এখানে যোগ দিলেন, উনি এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন। তো এটা হয়তো বা সংবিধান সম্মত, কিন্তু
উনি তো কোনো নির্বাচিত প্রতিনিধি না। তাইলে ওনার যে নিয়োগটা, এটাকে তো জায়েজ করার কোনো বিধান এই সনদের মধ্যে স্পষ্ট বলা হয় নাই। একটা জিনিস দর্শক খেয়াল করবেন, এখানে কিন্তু জটিলতা তৈরি হচ্ছে। জটিলতাগুলি বোধহয় কেউ খেয়ালও করতেছে না। আমরা কি ধরে নিতে পারি যে 2024-এর 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রটা ওয়াকার সেনাপ্রধান ওয়াকার সাহেবের তত্ত্বাবধানে ছিল? যদি ওয়াকার সাহেবের তত্ত্বাবধানে থেকে থাকে, আমরা যদি এটা বলতে চাই ওয়াকার সাহেব না হোক, অন্য কারো তত্ত্বাবধানে ছিল, তাহলে সেটাকে তো জুলাই সনদে এইভাবে উল্লেখ করতে হবে যে যারা নির্বাচিত হয়ে আসবে, সামনের ইলেকশনে যারা নির্বাচিত হয়ে আসবে, তাদেরকে তো ওই জিনিসটাকে বৈধতা দিতে হবে, সেই অঙ্গীকার তো করতে হবে। যেই জিনিসটা ছিল 1991 সালে এরশাদের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের সাথে যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ছিল, সেই জায়গাটা তো লাগবে। এরপরে প্রসঙ্গ যে এই 5 থেকে 5, 6, 7, 8 মানে এই 3 থেকে 4 দিন সময়, এই সময় তো আসলে একটা শূন্যতা ছিল না, কেউ তো দেশটাকে তখন দেখে রেখেছিল। তখন যদি তার এই কর্মকাণ্ডকে যদি এই নির্বাচিত কোন সরকার, নতুন নির্বাচিত সরকার, তারা যদি অবৈধ বলে, তখন এটা কি হবে? তখন এই দায়টা কোথায় যাবে, কার উপরে পড়বে? এটা তো ওয়াকার সাহেবের উপরে পড়তে পারে, অন্য কারো উপরে পড়তে পারে। তারপরে এই যে বলা হচ্ছে যে ইউনূস সাহেব বলতেছেন যে আমার একটা সুষ্ঠু নির্বাচন, আনন্দপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন দিয়া আমি এখান থেকে বিদায় নিব, তো এইটাকে সাংবিধানিক ভাবে কি হবে? এটা কি যারা নির্বাচিত হবে তাদের সাথে কি এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে? জুলাই সনদে তো এগুলির বিষয়ে কিছু বলা হচ্ছে না, বলা হয় নাই। এখন কথা হচ্ছে পিয়ার পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, এই পদ্ধতি নিয়ে কথা হচ্ছে, ওইভাবে নিয়ে কথা, এগুলি হচ্ছে। কিন্তু এগুলি তো জরুরি কাজ, এগুলি তো একেবারে প্রাথমিক কাজ, এগুলি কেন করা হচ্ছে না? এগুলি না করলে তো নতুন করে জটিলতা হবে। আচ্ছা, যদি ধরে নেওয়া হয় যে এইগুলি কোনো কিছু আলোচনা হয় নাই, এমনিতেই ইউনূস সাহেব একটা নির্বাচন দিয়ে উনি ক্ষমতা ত্যাগ করে চলে যাবেন, ওনাকে যে বলা হবে না যে আপনি অবৈধভাবে 1 বছরের উপরে সরকারের ক্ষমতায় ছিলেন, এবং এটাও বলা হইলো যে কার, মনে করেন যে আমি উদাহরণ হিসেবে ধরে নিলাম আগামী ইলেকশনে বিএনপি পাস করছে, বিএনপি সরকার, তাহলে এখন যদি কোনো একটা পক্ষ বলে যে অবৈধ সরকারের অধীনে নির্বাচন করে পাস করছে, এটা কোনো পাসই না, তাদের বৈধতা নাই। যেহেতু যেই সরকারের অধীনে নির্বাচনটা হয়েছে সেই সরকারই অবৈধ, সুতরাং এরা যে পাস করছে, পাস করে আসছে, তারাও অবৈধ। সুতরাং এই বিষয়গুলি কিন্তু জরুরি, এই বিষয়গুলি জরুরি, এই আন্ডারস্ট্যান্ডিংটাও জরুরি। মানুষ যেটা ভেবেছিল, জুলাই সনদে অনেক কথাই বলা হয়েছে, ফ্যাসিস্ট সরকারকে ইয়া করা হয়েছে, এগুলি করা হয়েছে, অনেক ভালো ভালো কথা এখানে আছে, কিন্তু জরুরি কিছু কথা তো আগে বলতে হয়, সেটা কোথায়? সেটা নাই কেন? এবং এটা যে পরবর্তী একটা বিশাল জটিলতা তৈরি করতে পারে, সেই বোধগম্যতা কি কারো মধ্যেই নাই? যারা এখানে আলোচনা করতেছেন ইলেকশন হবে, ইলেকশন হয়ে নতুন একটা সরকার ক্ষমতায় আসবে, তো জুলাই সনদের মধ্যে এইগুলি থাকবে না যে এইভাবে একটা অভ্যুত্থান হয়েছে, এইভাবে একটা বিপ্লব হয়েছে, এইভাবে একটা সরকারকে সরানো হয়েছে, এবং সেখানে নতুন একটা অন্তর্বর্তী সরকার সেখানে এই দায়িত্ব নিছে, মাঝখানে 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত সরকারের দায়িত্ব পালন করছে মিস্টার অমুক, মিস্টার এক্স, এবং সেটা ওই পরিস্থিতি অনুযায়ী তাকে এই দায়িত্বটা দেওয়া হয়, এবং এগুলির বৈধতা প্রদান করবে নতুন নির্বাচিত যারা ক্ষমতায় আসবে, তারা এটা সংসদে এটা পাশ করায় নেবে। এই যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির কিন্তু কোন রকম কোনো উল্লেখ এই জুলাই সনদের মধ্যে নাই। এইগুলি কিন্তু থাকা দরকার, এবং এগুলি না থাকলে পরবর্তীতে কিন্তু অনেক জটিলতা কিন্তু ফেস করতে হইতে পারে, ওয়াকারুজ্জামান সাহেবকে হইতে পারে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও এই সমস্ত ফেস করতে পারে। যারা ক্ষমতায় আছে, যারা এই যে এনসিপি, যাদেরকে বলা হচ্ছে, তাদের বিরুদ্ধেও নানা রকম অভিযোগ উঠতে পারে যে তারা অসাংবিধানিক ভাবে, অন্যায় ভাবে, অবৈধ ভাবে ক্ষমতা দখল করে রেখেছিল, অন্যায় ভাবে, এবং যারা নির্বাচিত হয়ে আসবে তাদের বিরুদ্ধেও অবৈধতার অভিযোগ উঠতে পারে। ধন্যবাদ দর্শক, আজকের মতো ভালো থাকবেন।